আমাদের বডি, এটা বডি, বডি আমাদের বডি থেকে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, আমাদের বডির মধ্যে তৈরি হওয়া এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, এইগুলোকে কি হয় বডি থেকে বাইরে বের করে দেওয়ার যে প্রসেস, যে প্রসেসের মাধ্যমে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বডির বাইরে বেরিয়ে যায়, সেই প্রসেসটাকে আমরা বলি এক্সক্রিয়েশন। বলা হয় এক্সক্রিয়েশন। এক্সক্রিয়েশন মানে হচ্ছে যে প্রসেসের থ্রু দিয়ে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট আমাদের হিউম্যান বডি থেকে বডির বাইরে রিমুভ হওয়ার যে প্রসেস, তাকে আমরা বলি এক্সক্রিয়েশন বা রেচন। আর যে পদার্থগুলো রেচনের মাধ্যমে বাইরে বেরোয় তাকে বলা হয় এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বা রেচন পদার্থ। এবার জানতে হবে রেচন পদার্থ। এবার জানবো এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ এক্সক্রিয়েটরি প্রোডাক্ট। এক্সক্রিয়েটরি প্রোডাক্ট জিনিসটা কি? এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হচ্ছে আমাদের বডিতে তৈরি হওয়া কিছু প্রোডাক্ট। এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হচ্ছে বডির মধ্যে তৈরি হওয়া কিছু প্রোডাক্ট। এক নম্বর কথা হচ্ছে সেই প্রোডাক্টটা বডির মধ্যে তৈরি হতে হবে, বডি নিজে প্রডিউস করবে। হ্যাঁ, ইট প্রডিউস ইন দ্য বডি, ইট প্রডিউস ইন বডি, জেনারেলি ইট প্রডিউসেস ইন বডি, যেন এটা বডির মধ্যে তৈরি হয়। দু নম্বর কথা, এটা একটা টক্সিক মেটেরিয়াল, ইট ইজ এ টক্সিক প্রোডাক্ট, টক্সিক প্রোডাক্ট। ইট ইট ইজ প্রডিউসড হবে, ইট ইজ প্রডিউসড ইন বডি জেনারেলি, জেনারেলি এটা বডিতে প্রডিউসড হয়। আর দু নম্বর হচ্ছে এটা টক্সিক প্রোডাক্ট, দু নম্বর হচ্ছে এটা টক্সিক প্রোডাক্ট। তাহলে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বলতে আমরা এমন কিছু মেটেরিয়ালকে বলি যেগুলো বডির মধ্যে তৈরি হবে, এক নম্বর কথা। আর দু নম্বর হচ্ছে এরা টক্সিক প্রোডাক্ট, মানে বডির মধ্যে থাকলে বডির পক্ষে হার্মফুল। তিন নম্বর কথা হচ্ছে এরা হচ্ছে মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট, প্রোডাক্ট মানে কি, আমাদের বডির মধ্যে মেটাবলিজম মানে হচ্ছে বডির একটা সেলের ভেতরে যা রিয়াকশন গুলো হয় সব রিয়াকশনকে আমরা বলি মেটাবলিক রিয়াকশন। আমাদের বডির মধ্যে যত ধরনের রিয়াকশন হয় সবগুলোকে বলা হয় মেটাবলিক রিয়াকশন। বডির মধ্যে এই মেটাবলিক রিয়াকশনকে আমরা দুটো ভাগে ভাগ করি, মেটাবলিক রিয়াকশন, এটা দুটো ভাগে ভাগ করি। কিছু রিয়াকশনে কি হয়, ছোট ছোট মলিকিউল সবগুলো হয়তো জোড়া লেগে একটা লার্জ মলিকিউলে কনভার্ট হয়, এই মেটাবলিজমকে আমরা বলি অ্যানাবলিজম। এই এটাকে বলা হয় অ্যানাবলিজম, অ্যানাবলিজম। আবার কি হয়, আরেক ধরনের রিয়াকশন হয়, যে রিয়াকশনের ক্ষেত্রে কি হয় কোন একটা লার্জ পার্টিকেল ব্রেকডাউন হয়ে স্মল পার্টিকেলে কনভার্ট হয়। কোন একটা লার্জ পার্টিকেল কি হয়, ব্রেকডাউন হয়ে স্মল, ধরলাম এটা একটা লার্জ পার্টিকেল ছিল, এটা ব্রেকডাউন হয়ে স্মল পার্টিকেলে কনভার্ট হলো, এইটাকে আমরা বলি ক্যাটাবলিজম, মানে ভেঙে যাওয়া, এটাকে বলা হয় ক্যাটাবলিজম। তাহলে মেটাবলিক রিয়াকশন বা মেটাবলিজমকে আমরা দুটো ভাগে ভাগ করি, অ্যানাবলিজম আর ক্যাটাবলিজম। ঠিক আছে, এবার বডির মধ্যে কি হয়,
এইরকম রিয়াকশন কন্টিনিউ চলে। আমাদের বডির ইউনিট কি? সেল। সেই সেলের মধ্যে এই সমস্ত রিয়াকশন কন্টিনিউ চলে। কি হয়, ধরলাম এ আর বি রিয়াকশন করে সি আর ডি তৈরি হলো। এই সি, তাহলে এই রিয়াকশনের ক্ষেত্রে সি আর ডি হচ্ছে প্রোডাক্ট। এই আর সি আর ডি হয়তো ফার্দার অন্য একটা রিয়াকশনের মধ্যে পার্টিসিপেট করলে সি এর সঙ্গে হয়তো আবার আরেকটা মলিকিউল ই যোগ হয়ে এফ তৈরি হয়ে গেল, আবার ডি এর সঙ্গে হয়তো আরেকটা মলিকিউল জি যোগ হয়ে এটা এম তৈরি হয়ে গেল। মানে বলতে চাইছি কোনো একটা রিয়াকশনের প্রোডাক্ট অন্য রিয়াকশনের রিয়াক্ট্যান্ট হিসাবে কাজ করে। এইভাবে বডির মধ্যে মলিকিউলগুলো কন্টিনিউ একটার সঙ্গে একটা ইন্টার কনভার্সন হতে থাকে, সাইক্লিক ওয়েতে ইন্টার কনভার্সন হতে থাকে। এইভাবে হতে হতে দেখা গেল এমন একটা প্রোডাক্ট, ফাইনাল প্রোডাক্ট তৈরি হয়ে গেল, ধরলাম এফ। এফ বলে একটা প্রোডাক্ট তৈরি হলো, যে প্রোডাক্টটা আর কোনো মেটাবলিক পাথওয়েতে পার্টিসিপেট করতে পারছে না। সেই প্রোডাক্টটাকে বলা হয় ওয়েস্ট প্রোডাক্ট। বডির মেটাবলিক অ্যাক্টিভিটির মাধ্যমে এমন একটা প্রোডাক্ট ক্রিয়েট হয়ে গেল যে প্রোডাক্টটা ফার্দার অন্য কোনো মেটাবলিক পাথওয়েতে পার্টিসিপেট করছে না, তখন সেই প্রোডাক্টটাকে বলা হয় মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট। মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট মিনিংটাকে বুঝতে পারলাম? আর এটা বডির সেলের মধ্যে বিভিন্ন ইন্টারাকশনের থ্রু দিয়ে তৈরি হচ্ছে বলে এটা বললাম ইট ইজ প্রডিউসড ইন বডি। মোটামুটি এটা একটা মেটাবলিক ওয়েতে বডিতে তৈরি হয়। তাহলে বডির একটা, এটা বডিতে তৈরি হয়। 2 নম্বর কি বললাম? মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট। আর 3 নম্বর কথা বলছি, যদি এটা বডির মধ্যে বেশ কিছুক্ষণ ধরে থাকে তাহলে বডির ক্ষেত্রে একটা টক্সিক সিমটম শো করায়, তাই এদেরকে বলা হয় টক্সিক প্রোডাক্ট। তাহলে বডির মধ্যে কোনো একটা মেটেরিয়াল যদি এই 3টে ক্রাইটেরিয়াকে ফলো করে তাকে আমরা চোখ বন্ধ করে বলবো সেটা একটা এক্সক্রিয়েটরি প্রোডাক্ট। তাহলে বডির মধ্যে যে কোনো প্রোডাক্টকে আমরা এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বলতে পারবো না। এক্সক্রিয়েটরি প্রোডাক্ট বলতে গেলে তাকে এই 3টে ক্রাইটেরিয়া ফলো করতে হবে, তখনই তাকে আমরা বলবো এক্সক্রিয়েটরি প্রোডাক্ট। তাহলে আমাদের হিউম্যান বডি এক্সক্রিয়েটরি প্রোডাক্টকে আমরা প্রেজেন্স অফ নাইট্রোজেনের প্রেজেন্সের উপর বেস করে দুটো ক্যাটাগরিতে ভাগ করি, নাইট্রোজেনাস এক্সক্রিয়েটরি প্রোডাক্ট আর নন নাইট্রোজেনাস এক্সক্রিয়েটরি প্রোডাক্ট। এবার নন নাইট্রোজেনাস এক্সক্রিয়েটরি প্রোডাক্টের এক্সাম্পল খুব পরীক্ষায় আসে। এক্সাম্পল হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। আর নাইট্রোজেনাস এক্সক্রিয়েটরি প্রোডাক্ট, সেই প্রোডাক্টগুলো তিনটে হয়, তিনটে ক্যাটাগরি হয়। হতে পারে অ্যামোনিয়া, NH3, এটা জেনারেলি অ্যামোনিয়াম ফর্মে থাকে। আবার NH3 এইভাবে থাকতে পারে, সেক্ষেত্রে আমরা প্লাস দেব মূলক হিসাবে থাকলে NH3। হতে পারে ইউরিয়া, হতে পারে ইউরিক অ্যাসিড। তাহলে যদি বলে নাইট্রোজেনাস এক্সক্রিয়েটরি প্রোডাক্টের এক্সাম্পল বলো, কি হবে? অ্যামোনিয়াম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড। আর নন নাইট্রোজেনাস এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হচ্ছে অনলি কার্বন ডাইঅক্সাইড। এটুকু বোঝাতে পারলাম? অ্যামোনিয়াম, ইউরিয়া, ইউরিক অ্যাসিড এরাও কি হয়? মেটাবলিক ওয়েস্ট প্রোডাক্ট। বডির মধ্যে এরা যদি কোনোভাবে স্টোরেজ হয় তাহলে কিন্তু বডির পক্ষে হার্মফুল। এবার কিছু কিছু বডি এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে অ্যামোনিয়াকে রিলিজ করে, কিছু কিছু অর্গানিজম এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে অ্যামোনিয়াকে রিলিজ করে, কিছু কিছু অর্গানিজম এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে ইউরিয়াকে রিলিজ করে, কিছু কিছু অর্গানিজম এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে ইউরিক অ্যাসিডকে রিলিজ করে। কোন অর্গানিজম কোন মেটেরিয়াল গুলোকে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে রিলিজ করছে তার উপরে বেস করে আমরা অর্গানিজমকে কতগুলো ভাগে ভাগ করি।
যারা এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে অ্যামোনিয়াকে রিলিজ করে তাকে আমরা বলি অ্যামনিওটেলিক। যারা এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে অ্যামোনিয়াকে রিলিজ করে তাকে আমরা বলি অ্যামনিওটেলিক। যারা এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে ইউরিয়াকে রিলিজ করে তাকে আমরা বলি ইউরিওটেলিক। আর যারা এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে ইউরিক অ্যাসিডকে রিলিজ করে তাকে আমরা বলি ইউরিকোটেলিক। এখানে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে কারা রিলিজ করে, যারা অ্যামোনিয়া করে তাকে আমরা অ্যামনিওটেলিক। অ্যামনিওটেলিক। যারা ইউরিয়া করে ইউরিওটেলিক। যারা ইউরিক অ্যাসিড করে ইউরিকোটেলিক। অ্যানিম্যাল বলে, অ্যানিম্যাল, অ্যানিম্যাল। ওকে, এইটুকু ক্লিয়ার? আরো কিছু অ্যানিমেল পাওয়া যায়, দুই ধরনের অ্যানিমেল পাওয়া যায়। কিছু অ্যানিমেল যারা নিউক্লিওটাইডকে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে রিলিজ করে, যারা নিউক্লিক অ্যাসিডকে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে রিলিজ করে, সেই সমস্ত অ্যানিমেলের এক্সাম্পল হচ্ছে স্পাইডার। স্পাইডার কি করে, যাক ওগুলো আসছি, আমি আগে এদের এক্সাম্পল দিই, তারপর ওই দুটো এক্সেপশনাল আসছে। একটা কিছু অ্যানিমেল হয় যারা অ্যামিনো অ্যাসিডকে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে রিলিজ করে, তাকে বলা হয় অ্যামিনো অ্যাসিডোটেলিক। কিছু যারা আমার নিউক্লিওটাইডকে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে রিলিজ করে তাকে বলা হয় নিউক্লিওটাইডোটেলিক। এই তিনটে মেন, বাকিগুলো এক্সেপশনাল, খুবই কম হয়। তাহলে অ্যামনিওটেলিক, ইউরিকোটেলিক আর ইউরিওটেলিক, এই তিনটে বোঝা গেল? এই তিনটে বোঝা গেল? ওগুলো আসছি পরে। ওগুলা ওই ওই দুটো এক্সেপশনাল আছে। কেউ অ্যামিনো অ্যাসিডকে রিলিজ করে কিছু কিছু অর্গানিজম, তাকে বলা হয় অ্যামিনো অ্যাসিডোটেলিক। আর কিছু অর্গানিজম আছে যারা নিউক্লিওটাইড, বিশেষ করে গুয়ানো নিউক্লিওটাইড, গুয়ানিনকে রিলিজ করে, তাকে আমরা বলি নিউক্লিওটাইডোটেলিক। তার মধ্যে এরা মেনলি গুয়ানিনকে রিলিজ করে। হ্যাঁ, ওই দুটো এক্সেপশনাল, ওই দুটো আসছি আমি পরে। কিন্তু এই তিনটে হচ্ছে মেন। এই তিনটে কি বোঝা গেল? এই তিনটে বোঝা গেল? চলো। এবার অ্যামোনিয়া, ইউরিয়া আর ইউরিক অ্যাসিডের মধ্যে একটা রিলেশনশিপ আছে। অ্যামোনিয়া হচ্ছে মোর টক্সিক, অ্যামোনিয়াম হচ্ছে মোর টক্সিক মেটেরিয়াল। ইউরিয়া হচ্ছে অ্যামোনিয়ার থেকে লেস টক্সিক। ইউরিক অ্যাসিড ইউরিয়ার থেকেও লেস টক্সিক। অ্যামোনিয়া হাই টক্সিক মেটেরিয়াল হওয়ার জন্য কোনো অর্গানিজমের মধ্যে অ্যামোনিয়া যদি থাকে কোনো সেলের মধ্যে, ইনস্ট্যান্টলি সেলটাকে নষ্ট করে দেওয়ার পাওয়ার রাখে। তাই অ্যামোনিয়া তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে তাকে ইমিডিয়েটলি বডি থেকে বার করতে হবে। যে সমস্ত অর্গানিজম গুলোর বডিতে অ্যামোনিয়া, যারা অ্যামনিওটেলিক, মানে যারা অ্যামনিওটেনিক টেলিক অ্যানিমেল, মানে যারা অ্যামোনিয়াকে
এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে তৈরি করে তারা এমন এনভায়রনমেন্টে বিলং করে যাতে তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অ্যামোনিয়াকে বডির বাইরে বের করে দিতে পারে। ওদের মধ্যে ওই রকম এনভায়রনমেন্টে ওরা বিলং করে। যেমন বলি, অ্যামোনিয়াম হচ্ছে ওয়াটার সলিবল মলিকিউল। একটা অ্যামোনিয়াম মলিকিউল তার ভলিউমের থেকে 1200 গুণ বেশি ওয়াটারকে অ্যাবজর্ব করতে পারে। তাই যে সমস্ত অ্যানিমেল গুলো অ্যাকুয়াটিক অ্যানিমেল হয়, যারা ওয়াটারে থাকে, ওই সমস্ত অ্যানিমেল গুলোর বডিতে এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে অ্যামোনিয়া তৈরি হয় এবং তাদের বডিটা কন্টিনিউ জলের কন্ট্যাক্টে থাকার জন্য তৈরি হওয়ার সঙ্গে সঙ্গে অ্যামোনিয়া ওয়াটারে ডিজলভ হয়ে বডি থেকে বেরিয়ে যায়। তাহলে যারা অ্যামনিওটেলিক, যারা অ্যামোনিয়াকে যারা এক্সক্রিয়েটরি প্রোডাক্ট হিসাবে রিলিজ করে, যাকে আমরা বলছি অ্যামনিওটেলিক, অ্যামনিওটেলিক, তাহলে এদের এক্সাম্পলটা কি হবে? অ্যাকিওটিক অ্যানিমেল। অ্যাকিওটিক অ্যানিমেল মানে যারা জলে থাকে, লাইক ফিশ। ফিশ ক্যাটাগরির যত অ্যানিমেল আছে, আমার ওয়াটার মিডিয়ায় থাকা যত অ্যানিমেল আছে, ফিশ খালি এক্সাম্পল না, আমায় কোনো একটা এক্সাম্পল দিয়ে দেয়, 3-4টে এক্সাম্পল দিয়ে বললো কোনটা অ্যামিনিওটেলিক বলো, আমি দেখবো কে জলে থাকে, যে জলে থাকবে সে অ্যামনিওটেলিক। মানে যারা ওয়াটার মিডিয়ায় থাকে সেই সমস্ত অর্গানিজম গুলো সব চোখ বন্ধ করে তার অ্যামনিওটেলিক। বোঝা গেল? বলতে পারলাম অ্যামনিওটেলিক খালি ফিশ না, যারা জলে থাকে সবগুলো অ্যামনিওটেলিক। এবার ইউরিয়া। ইউরিয়া হচ্ছে অ্যামোনিয়ার থেকে লেস টক্সিক। অ্যামোনিয়া যদি বডির মধ্যে থাকলে 1 ঘন্টার মধ্যে যদি বডির পক্ষে একটা মারাত্মক ক্ষতি করে দিতে পারে, ইউরিয়া বডিতে থাকলে সে বডির ক্ষতি করবে, কিন্তু 1 ঘন্টায় না, পুরো 1 দিন থাকার পর ক্ষতি করবে। মানে এও টক্সিক, কিন্তু টক্সিক পাওয়ারটা খুবই লো। এদের টক্সিক পাওয়ারটা খুবই লো। ওকে, যারা ইউরিয়াকে টক্সিক মেটেরিয়াল হিসাবে তৈরি করে বা রিলিজ করে তাকে আমরা বলি ইউরিওটেলিক। ইউরিওটেলিক। ইউরিওটেলিক কারা? যে সমস্ত মলিকুল গুলো মানে এখানে এই 1 ঘন্টার মধ্যে বের করতে হবে, তাই জলের কন্ট্যাক্ট ডাইরেক্ট দরকার। ইউরিয়া যারা ইউরিওটেলিক, এই অর্গানিজম গুলোর এদেরকেও ইউরিয়া বাইরে বের করার জন্য জল লাগবে, কিন্তু এরা জলটা ইনস্ট্যান্টলি না হলেও হবে, পুরো দিনের মধ্যে মোটামুটি 3-4 ঘন্টা 5 ঘন্টা পরে জলের কন্ট্যাক্টে এলেও ইউরিয়াটা পর থেকে বেরোনোর সুযোগ পেয়ে যাবে। তাহলে যে সমস্ত অর্গানিজম গুলো জলে কন্টিনিউ থাকে না কিন্তু জলের কন্ট্যাক্টে আসে, সেই সমস্ত অর্গানিজম গুলো ইউরিওটেলিক হয়। লাইক হিউম্যান, লাইক ফগ, টোড, যারা ব্যাং, হিউম্যান, এরা সব হচ্ছে ইউরিওটেলিক। কারণ এরা কোনো না কোনো সময় জলের কন্ট্যাক্টে আসে, দিনের একটা টাইম কোনো না কোনো টাইম জলের কন্ট্যাক্টে আসে। হলো আরেকটা টাইপের অর্গানিজম, সেটা হচ্ছে ইউরিকোটেলিক। এটাও একটা টক্সিক মেটেরিয়াল, কিন্তু এটা ইউরিয়ার থেকে লেস টক্সিক হওয়ার জন্য দীর্ঘদিন বডিতে এরা থাকতে পারে, তাও বডির কোনো ক্ষতি হয় না, অনেকদিন ধরে এরা বডির মধ্যে স্টোরেজ ফর্মে থাকতে পারে। যে সমস্ত অর্গানিজম ওয়াটারের কন্ট্যাক্টে আসে না, খুব অনেকদিন পর পর ওয়াটারের কন্ট্যাক্টে আসে, সেই সমস্ত অর্গানিজম গুলো ইউরিওটেলিক ফর্মে আসে। যেমন কারা? বার্ডস, স্নেক, বার্ডস, এই সমস্ত যে অর্গানিজম এরা সবগুলো কি হয়? ইউরিওটেলিক। মানে এরা ওয়াটারের কন্ট্যাক্টে খুব কম আসে। এবার বক্তব্য হচ্ছে, এই 3টে কথা কি ক্লিয়ার হলো? আমাকে অ্যামনিওটেলিক, ইউরিওটেলিক আর ইউরিকোটেলিক এক্সাম্পলটা মুখস্থ করার থেকে কোন ধরনের এনভায়রনমেন্টের ওপর বেস করে এদেরকে এই টেলিক হিসাবে ফেলা হয়
এনভায়রনমেন্টটা বিচার করলে নামগুলো এমনি এমনি চলে আসবে। হলো? হ্যালো? এছাড়াও বললাম আরো দুটো থাকে, কিছু কিছু অর্গানিজম যারা অ্যামিনো অ্যাসিডকে করে, অ্যামিনো অ্যাসিডকে করে। আরেক ধরনের থাকে যারা গুয়ানিন নিউক্লিওটাইডকে করে। গুয়ানিন নিউক্লিওটাইড, গুয়ানিন নিউক্লিওটাইডকে যে করে সে হচ্ছে স্পাইডার। এক্সাম্পল হচ্ছে স্পাইডার, মাকড়সা। আর অ্যামিনো অ্যাসিডকে যে করে তার এক্সাম্পলটা আমার এই মুহূর্তে মাথায় আসছে না, তোরা যে কোনো টেক্সট বুকে পেয়ে যাবি, নাহলে আমি সামনে দিন দেখে বলে দেবো। এটা আমার ঠিক এই মুহূর্তে এটা মনে আসছে না। বইয়ে ঝিনুক লেখা আছে। তাহলে ওটাই, হুম, ওটাই ওটা লিখে নিস, ঠিক আছে? স্মেল, এই কি বলে ওটাকে, স্নেল, স্নেল। তাহলে স্নেল, তাহলে অ্যামিনো অ্যাসিড যেটা এক্সক্রিটেড প্রোডাক্ট সেটা হচ্ছে স্নেল বা ঝিনুক। আর গুয়ানিন নিউক্লিওটাইডটা হচ্ছে স্পাইডার। এটা স্পাইডার আছে তো, গুয়ানিনটা স্পাইডার আছে। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, মানে এই দুটো এক্সেপশন, এটা খুব আসে পরীক্ষায়, হ্যাঁ, এই দুটো মাথায় রাখিস। আর বাকি বললাম এই তিনটে হচ্ছে ক্যাটাগরি। এবার একটা কথা বলি, আমরা এত যে কথাবার্তা বলছি অ্যামোনিয়া, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এদের মধ্যে একটা কথা বলি, সবাই কিন্তু অ্যানিমেল। অ্যানিমেল বডির, যে কোনো অ্যানিমেল বডির ইউনিট কি? আমাদের বডির ফাংশনাল এন্ড স্ট্রাকচারাল ইউনিট কি? সেল। ফাংশনাল অ্যান্ড স্ট্রাকচারাল ইউনিট হচ্ছে সেল। আমাদের অ্যামনিওটেলিক এও অনেকগুলো সেল নিয়ে তৈরি, ইউরিওটেলিক এও অনেকগুলো সেল নিয়ে তৈরি, ইউরিকোটেলিক এও সেল নিয়ে তৈরি। সবগুলোর ইউনিট হচ্ছে সেল। অ্যামনিওটেলিক অ্যানিম্যাল এর এক্সক্রিটরি প্রোডাক্ট হচ্ছে অ্যামোনিয়া। ইউরিওটেলিক অ্যানিম্যাল এর এক্সক্রিটরি প্রোডাক্ট হচ্ছে ইউরিয়া। ইউরিকোটেলিক অ্যানিম্যাল এক্সক্রিটরি প্রোডাক্ট হচ্ছে ইউরিক অ্যাসিড। কিন্তু আমি যদি বলি ইন্ডিভিজুয়াল সেল, একটা সেলের এক্সক্রিটরি প্রোডাক্ট কি? একটা সেলের এক্সক্রিটরি প্রোডাক্ট কি? একটা সেলের এক্সক্রিটরি প্রোডাক্ট হচ্ছে সব সময় অ্যামোনিয়া। খেয়াল করিস, এটা কি এগুলো কিন্তু অর্গানিজম বা এগুলো হচ্ছে অ্যানিম্যালের এক্সক্রিটরি প্রোডাক্ট, এটা ভ্যারি করে। কিন্তু যখন একটা ইন্ডিভিজুয়াল সেল বলবো, একটা সেলের এক্সক্রিটরি প্রোডাক্ট সব সময় অ্যামোনিয়া। একটা সেলের এক্সক্রিটরি প্রোডাক্ট সব সময় অ্যামোনিয়া। হিউম্যান বডির প্রতিটা সেলের এক্সক্রিটরি প্রোডাক্ট অ্যামোনিয়া। সেই অ্যামোনিয়া কি হয়, এটা রূপান্তরিত হয় ইউরিয়াতে। অ্যামোনিয়া হচ্ছে হাই টক্সিক মেটেরিয়াল, সেটাকে হিউম্যান বডি কি করে, লেস টক্সিক মেটেরিয়ালে কনভার্ট করে দেয়। কিসের মাধ্যমে করে? ইউরিয়া সাইকেল বলে একটা সাইকেল হয়, বা অরনিথিন সাইকেল। এখানে একটা ইউরিয়া সাইকেল বা অরনিথিন সাইকেল হয়। ইউরিয়া সাইকেল এর মাধ্যমে কি হয়, অ্যামোনিয়াকে লেস টক্সিক ইউরিয়াতে কনভার্ট করে। সেলের থেকে যে তৈরি হয় অ্যামোনিয়া, অ্যামোনিয়াটা হাই টক্সিক, এটাকে তাহলে কি হবে, বডি লেস টক্সিক ইউরিয়াতে কনভার্ট করে। আবার ইউরিকোটলিকে কি, এই সেলের ক্ষেত্রে অ্যামোনিয়া তৈরি হয়, এরাও ইউরিক অ্যাসিডে কনভার্ট করে দেয়। এরা হচ্ছে ইউরিওটেলিক অ্যানিমেলের ক্ষেত্রে, ওকে। আর এই ক্ষেত্রে তৈরি হয় অ্যামোনিয়া ডাইরেক্ট বেরিয়ে যায়, এরা তো ডাইরেক্ট অ্যামোনিয়া হিসাবে বেরিয়ে যায়। তাহলে আমাকে যদি এমসিকিউ দেয়, বুঝতে হবে, যদি বলে সেলুলার এক্সক্রিটরি প্রোডাক্ট কি, সব সময় অ্যামোনিয়া আর কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড হচ্ছে নন নাইট্রোজেনাস, আর নাইট্রোজেনাস হচ্ছে সব সময় অ্যামোনিয়া। এটা হচ্ছে সেলুলার। আর যদি ইন্ডিভিজুয়াল অর্গানিজম বলে দেয় অ্যামনিওটেলিক তাহলে অ্যামোনিয়া, ইউরিওটেলিক তাহলে ইউরিয়া, আর ইউরিকোটেলিক তাহলে হচ্ছে ইউরিক অ্যাসিড। তাহলে প্রতিটা ইন্ডিভিজুয়াল সেলের মধ্যে তৈরি হয় অ্যামোনিয়া, কিন্তু সেটা এই অর্গানিজমটা কোন এনভায়রনমেন্টে আছে সেই অনুযায়ী, যদি ওয়াটার এনভায়রনমেন্টে থাকে তাহলে অ্যামোনিয়া ডাইরেক্ট বডির বাইরে এক্সক্রিটিভ প্রোডাক্ট হিসেবে বেরিয়ে যায়, যাকে আমরা বলি অ্যামনিওটেলিক। যদি তারা লেস ওয়াটার এনভায়রনমেন্টে থাকে, তাহলে কি হয়, তাদেরকে অ্যামোনিয়া ফর্মে রাখা যায় না, অ্যামোনিয়াকে লেস টক্সিক ইউরিয়াতে কনভার্ট করতে হয়। ওর জন্য ওই অ্যানিমেলকে আমরা বলি ইউরিওটেলিক, তাকে ইউরিওটেলিক অ্যানিমেল। আর যারা
ইউরিয়া থেকেও তাকে আরো বেশি লেস টক্সিক করতে হয়, কারণ দীর্ঘদিন রাখতে হয়। তারা হচ্ছে ইউরিকোটেলি। তাহলে সেলুলার এক্সক্রিটরি প্রোডাক্ট আর ইন্ডিভিজুয়াল অর্গানিজমের এক্সক্রিটরি প্রোডাক্ট, এই জায়গাটা ক্লিয়ার করাতে পারলাম? তাহলে এক্সক্রিয়েশন হচ্ছে আমাদের বডিতে তৈরি হওয়া এক্সক্রিটরি প্রোডাক্ট, বডির বাইরে বেরিয়ে যাওয়ার যে প্রসেস তাকে বলা হয় এক্সক্রিয়েশন। ওকে, এবার এক্সক্রিয়েশনে যে সমস্ত অর্গানগুলো পার্টিসিপেট করে সেই সমস্ত অর্গান সবগুলোকে একসঙ্গে বলা হয় এক্সক্রিয়েটরি সিস্টেম। এক্সক্রিয়েশনে যে সমস্ত অর্গানগুলো পার্টিসিপেট করে সবগুলোকে একসঙ্গে বলা হয় এক্সক্রিয়েটরি সিস্টেম। আমাদের হিউম্যান বডিতে এরকম এক্সক্রিয়েশনে বেশ কিছু অর্গান পার্টিসিপেট করে। কি কি পার্টিসিপেট করে? যে কোনো সিস্টেমের ক্ষেত্রে একটা অর্গানকে বলা হয় মেজর অর্গান বা প্রাইমারি অর্গান, যার উপস্থিতি ছাড়া ওই সিস্টেমটার ফাংশনই হবে না, তাকে বলে প্রাইমারি অর্গান। আর বাকি যে অর্গানগুলো, যেগুলোর উপস্থিতি ছাড়াও এক্সক্রিয়েশন সম্ভব কিন্তু থাকলে ভালো হয় এবং যারা ডাইরেক্টলি ইনভলভ হয়, তাকে আমরা বলি সেকেন্ডারি এক্সক্রিয়েটরি অর্গান। ওকে, তো আমাদের হিউম্যান বডি এক্সক্রিয়েটরি যে সিস্টেম, সেটার প্রাইমারি যে অর্গান দুটো, সেই দুটো অর্গানকে আমরা বলি কিডনি। দুটো এক্সক্রিয়েটরি অর্গান, অর্গান এক্সক্রিয়েটরি অর্গানের এইগুলো হচ্ছে পোস্টেরিয়ার পোর্শন, এটা হচ্ছে পোস্টেরিয়ার এ বা পৃষ্ঠীয় অঞ্চল, এগুলো হচ্ছে অঙ্কীয় অঞ্চল বা অ্যান্টেরিয়ার পোর্শন। এক্সক্রিয়েটরি অর্গান বা কিডনির অ্যান্টেরিয়ার অঞ্চলে একটা খাঁজ লক্ষ্য করা যায়। এই যে খাঁজটা আছে, এই খাঁজটাকে আমরা বলি হাইলাম। এই যে খাঁজটা দেখছি, এই খাঁজটাকে বলা হয় হাইলাম। তাহলে কিডনির যে স্ট্রাকচার, কিডনির স্ট্রাকচারের যে খাঁজ লক্ষ্য করা যায়, সেই খাঁজটাকে আমরা বলি হাইলাম। হাইলাম, HILUM। কিডনির খাঁজটা কোন দিকে? অ্যান্টেরিয়ার রিজিয়নে বা উল্কীয় তলে যে খাঁজ লক্ষ্য করা যায়, এই খাঁজটাকে বলা হয় হাইলাম। আমাদের কি হয়, এই কিডনিতে নর্মালি কি হয়, কিডনি একটা টিস্যু, কিডনি থেকে এরকম দুখানা নালী বেরিয়ে আসে। কিডনি থেকে যে দুখানা নালী বেরিয়ে আসে, এই দুখানা নালীকে আমরা বলি ইউরেটার, বা যাকে আমরা বলি গোবিনী। এই গোবিনীটা কি হয়, যে অর্গানে ওপেন হয়, সে অর্গানটাকে বলা হয় ইউরিনারি ব্লাডার। এইটাকে বলা হয় ইউরিনারি ব্লাডার। এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার। যে ইউরিনারি ব্লাডারটার এখানে একটা সরু একটা টিউব লাইক স্ট্রাকচার থাকে, যাকে বলা হয় ইউরেথ্রা বা মূত্রনালী। তাহলে এখান থেকে এই পোর্শনটা হচ্ছে মূত্রনালী, এইটা হচ্ছে মূত্রনালী, ইউরেথ্রা। ইউরেথ্রার গোড়ায় এখানে করে একটা ছিদ্র থাকে, যে ছিদ্রটা দিয়ে কি হয়, কানেক্ট থাকে কার সঙ্গে? ইউরিনারি ব্লাডারের সঙ্গে। পুরো ইউরিনারি ব্লাডারে তিনটে ছিদ্র থাকে, পৃষ্ঠীয় অঞ্চলে দুখানা ছিদ্র, কার? ইউরেটার, ইউরেটার বা গোবিনী। আর এটা হচ্ছে কার? এটা হচ্ছে ইউরেথ্রার। এই তিনটে ছিদ্রকে একসঙ্গে ইমাজিনারি লাইন টানলে একটা ত্রিভুজের স্ট্রাকচার তৈরি হয়।
এটাকে বলা হয় ট্রাইগন। এই স্ট্রাকচারটাকে বলা হয় ট্রাইগন, ট্রাইগন স্ট্রাকচার। ওকে, তাহলে এটা হচ্ছে হিউম্যান এক্সক্রিটরি সিস্টেম। দুখানা কিডনি, এগুলো হচ্ছে কিডনি, এরা হচ্ছে ইউরেটার, ইউরেটার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার, আর এটা হচ্ছে ইউরে এটা ইউরেথ্রা, ইউরেথ্রা। তাহলে কিডনি, দুখানা কিডনি থাকে, দুখানা ইউরেটার, ইউআরইটিএআর, ইউরেটার, এটা হচ্ছে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডারের পরের এই পোর্শনটাকে আমরা বলছি ইউরেটার, ইউরেথ্রা বা মূত্রনালী। এইগুলো তাহলে আমাদের কি কি অর্গান পেলাম? অর্গান পেলাম একটা কিডনি 1 নম্বর, 2 নম্বর পেলাম ইউরেটার, 3 নম্বর পেলাম ইউরিনারি ব্লাডার, 4 নম্বর পেলাম ইউরেথ্রা। 4টে অর্গান পেলাম। এদের মধ্যে এবার কিডনিকে আমরা বলি প্রাইমারি অর্গান, আর বাকি 3টেকে আমরা বলি সেকেন্ডারি অর্গান। হচ্ছে এটা হচ্ছে আমাদের হিউম্যান বডির এক্সক্রিটরি সিস্টেমের স্ট্রাকচার। এরপরে ইন্ডিভিজুয়াল অর্গানের মধ্যে যাব। ওকে, যাই হোক